হ্যালো গাইস, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। জিকের ঝুলির 30 নম্বর পর্ব। দেখতে দেখতে অনেকগুলো পর্ব আমরা করে ফেললাম। 30 নম্বর পর্বে সকলকে স্বাগত জানাই। সুন্দর কিছু প্রশ্ন উত্তর দিয়ে আজকের ক্লাসকে আমরা কন্টিনিউ করব। যারা ক্লাসে যুক্ত হচ্ছে ডেয়ার স্টুডেন্টস, সকলকে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দাও প্রথমেই বন্ধুদের কাছে। আর প্রতিদিন এই ক্লাসটা তোমরা দেখতে পারবে আমাদের টিডব্লিউএস একাডেমি চ্যানেলে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথম প্রশ্নে আসবো, তার আগে বলে রাখি আরো একবার, আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নেবে সকলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রথম প্রশ্ন, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের থেকে নেওয়া? ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা এটা কোথা থেকে গৃহীত হয়েছে? আজকে একটু নাম্বার অফ কোশ্চেন বেশি হবে, একটু নাম্বার অফ কোশ্চেনটা বেশি করার চেষ্টা করব সকলে, ওই কারণে কিন্তু একটু শেষ পর্যন্ত দেখবে। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের থেকে নেওয়া? এটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা। আচ্ছা, ব্রিটেন থেকে আমাদের ভারতে কি কি নেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ যদি কিছু জিনিস দেখি, ভারতের সংবিধানে ব্রিটেন থেকে কি কি গৃহীত হয়েছে। ব্রিটেন থেকে একক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটার ধারণা কিন্তু গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। এছাড়া শক্তিশালী নিম্নকক্ষের ধারণা, এটাও ব্রিটেন থেকে গৃহীত হয়েছে। এই কয়েকটা জিনিস একটু জেনে রাখবে, সুন্দর সুন্দর কয়েকটা তথ্য। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে, প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন রোগ হলো? কোন রোগের কারণে প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে? রাইট অ্যান্সার হবে থ্যালাসেমিয়া রোগ। থ্যালাসেমিয়া রোগটা কি? থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে, এটা অটোজোম বাহিত একটা রোগ। এই রোগের কারণে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বা হিমোগ্লোবিনের উৎপাদন কিন্তু এই রোগের কারণে কমে যায়, মানে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন কিন্তু উৎপন্ন হয় না। ওকে, এর ফলে কিন্তু প্লীহা ও যকৃৎ এর কিন্তু ড্যামেজ হয়ে থাকে। পরের প্রশ্নটা, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মহাবীর ইনি হচ্ছে জৈন ধর্মের শেষ জৈন তীর্থঙ্কর। এবং ইনি কততম তীর্থঙ্কর? 24তম, তাই না? 24 জন তীর্থঙ্কর এসেছিলেন, 24তম তীর্থঙ্কর তিনি ছিলেন। মহাবীর জন্মগ্রহণ কোথায় করেছিল বলতো? মহাবীর জন্মগ্রহণ করেছিল কোথায়? তিনি জন্মগ্রহণ করেন কুন্দ গ্রামে, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরের প্রশ্ন, চিংড়ির গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্র। বলো, ভারতের চিংড়ি গবেষণা কেন্দ্রটা কোথায়? এটা সঠিক উত্তর হবে নেল্লোরে অবস্থিত ভারতের চিংড়ি গবেষণাগার। নেল্লোরটা কোথায়? নেল্লোরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ স্টেটে অবস্থিত নেল্লোর। এবং নেল্লোরকে বলা হয় ভারতের চিংড়ি রাজধানী। ভারতের চিংড়ি রাজধানী। ওকে, পরের প্রশ্নে আসবো আমরা, একটু দ্রুত প্রশ্ন উত্তর হবে আজকের। ক বরক কোন রাজ্যের ভাষা? ক বরক কোন রাজ্যের একটি ভাষা? রাইট অ্যান্সার ইজ বরক হচ্ছে ত্রিপুরার একটি ভাষা, ত্রিপুরার ভাষা। ত্রিপুরা স্টেটটা, এটা আমাদের ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এই ত্রিপুরা রাজ্যটা। এবং ত্রিপুরা রাজ্যটার আমরা রাজধানী কি জানি? এটা রাজধানী হচ্ছে, বলে ফেলো, রাজধানী কি? ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা, তাই না? এবং এই ত্রিপুরা স্টেটটা, এই স্টেটের প্রধান যদি আমরা ভাষা দেখি, এখানে বাংলা ভাষা প্রচলিত আছে, বাংলা এখানকার একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এছাড়া বরক হচ্ছে এই রাজ্যের কিন্তু একটি ভাষা। ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামোটা কে আবিষ্কার করেছিলেন? ডায়নামো বিদ্যুৎ উৎপাদন করে থাকে, আমরা জানি। কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে? ডায়নামোর কাজ হচ্ছে যান্ত্রিক শক্তিটাকে, যান্ত্রিক যে শক্তিটা হয়ে থাকে
যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে এটা পরিণত করে। কার কাজ যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে পরিণত করা? সেটা হচ্ছে ডায়নামোর কাজ। সো ডায়নামোটা আবিষ্কার কে করেছিলেন? এটার আবিষ্কারক হচ্ছেন মাইকেল ফ্যারাডে। পৃথিবীর সমস্ত জলের কত শতাংশ স্বাদু জল? পৃথিবীতে আমরা ছোটবেলা থেকে পড়েছি যে 4 ভাগ এর মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই না? তো পৃথিবীতে যদি আমরা মোট জলভাগটাকে যদি 100% ধরি, মোট জলভাগ যতটা জলভাগ আছে ততটাকে যদি আমরা 100% ধরি, সেই 100%-এর ভিতরে কত শতাংশ স্বাদু জল বা পানের যোগ্য জল অথবা মিষ্টি জল? মিষ্টি জলের প্রধান উৎস কি? মিষ্টি জলের প্রধান উৎস বলে ফেলো কি? হ্রদ, মিষ্টি হ্রদ, তারপরে নদী, দেন হচ্ছে তোমার ভূগর্ভস্থ জল, আর হচ্ছে মিষ্টি জলের প্রধান একটি উৎস হচ্ছে তুষার বা যেটা হিমাবহ, মানে আন্টার্কটিকা বা যে ওই সমস্ত অঞ্চলে বরফ আকারে আছে মিষ্টি জলের, এটাও একটা কিন্তু প্রধান উৎস। সো এখানে দেখো 100%-এর ভিতরে 98.8%, প্রায় 99% কিন্তু, সরি 98.9% তোমার হচ্ছে বরফ আকারে আছে। কতটার বরফ আকারে আছে? এই 100%-এর ভিতরে স্বাদু জলের পরিমাণ হচ্ছে 2.7 শতাংশ, 2.7 শতাংশ, যার মধ্যে এতটা জল বরফ আকারে আছে। বাকি 0.3% মতো জল স্বাদু জল নদী বা অন্যান্য স্থানে আছে, বা তোমার হচ্ছে ভূগর্ভস্থ অবস্থায় কিন্তু সেখানে আছে এটা। ওকে, পরের প্রশ্ন দেখি। আমুক্তমাল্যদা কে রচনা করেন? আমুক্তমাল্যদা এটা একটা কি? এটা একটা তেলেগু মহাকাব্য। তেলেগু মহাকাব্য অমুক্তমাল্যদা। এবং অমুক্তমাল্যদার রচয়িতাকে? এটা রচয়িতা হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কে? কৃষ্ণদেব রায় হচ্ছেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ, তিনি শাসক ছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, এবং তার সময় কিন্তু তেলেগু এই যে লেখা বা তেলেগু সাহিত্যের কিন্তু স্বর্ণযুগ বলা হয়ে থাকে, এবং তিনি একটা গ্রন্থ লিখেছেন অমুক্তমাল্যদা। রাজ্যগুলির রাজস্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? এর মধ্যে কোনটি রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস? রাজ্য বিভিন্নভাবে আয় করে থাকে, বিক্রয় কর, পরিষেবা কর, আবগারি শুল্ক, এবং উপরের কোনোটাই নয়। রাইট অ্যান্সার কি হবে? রাজ্যের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিক্রয় কর। রাইট অ্যান্সার ইজ অপশন এ। পরের প্রশ্ন, কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কানাডা বাঁধ, চলো এই বাঁধটা একটা বাঁধের অপর নাম। কোন বাঁধের অপর নাম? এই বাঁধটা হচ্ছে ম্যাসেঞ্জর বাঁধের অপর নাম। ম্যাসেঞ্জর বাঁধের অপর নাম কি হচ্ছে? কানাডা বাঁধ। তো এই ম্যাসেঞ্জার ড্যাম যেটা, কানাডা ড্যামও তাই, এটা কোন নদীর উপরে আছে? এটা হচ্ছে ময়ূরাক্ষীর উপরে আছে, ময়ূরাক্ষী পরিকল্পনার উপরে এটা, বা ময়ূরাক্ষী পরিকল্পনার মধ্যে আসে। এবং ময়ূরাক্ষী নদীর উপরে আছে কোন রাজ্যে? এটা এটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, পরে একটা হোমওয়ার্ক, কোন তলটি তাপের উত্তম শোষক? এর মধ্যে কোন তলটি তাপের উত্তম শোষক? সাদা অমসৃণ তল, সাদা কালো অমসৃণ তল, সাদা মসৃণ তল এবং কালো মসৃণ তল। কোন তলটি তাপের উত্তম শোষক? সকলে এটা কমেন্টকে উত্তর করে যাবে। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় ড্যাশ শিলা থেকে? কোন শিলা থেকে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে? বলো, রেগুর মৃত্তিকাটা কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয়। আর কৃষ্ণ মৃত্তিকা আমরা কোথায় দেখতে পাই? কৃষ্ণ মৃত্তিকা পশ্চিম ভারত অঞ্চলে দেখা যায়, গুজরাট মহারাষ্ট্র অংশে কিন্তু দেখা যায়, পশ্চিম মধ্যপ্রদেশে দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হবে ব্যাসল্ট শিলা থেকে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়।
কোন গুপ্ত রাজা মহেন্দ্রাদিত্য উপাধি অর্জন করেছিলেন? মহেন্দ্রাদিত্য উপাধিটি কার ছিল? মহেন্দ্রাদিত্য উপাধিটি কার উপাধি ছিল? এই উপাধিটি হচ্ছে কুমারগুপ্তের, প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল। প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য ও পরম ভাগবত উপাধি ধারণ করেছিলেন। এবং মহেন্দ্রাদিত্য সম্পর্কে সরি বা কুমারগুপ্ত সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো। কুমারগুপ্তর সময় কিন্তু নালন্দা, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার নির্মাণ করেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় এসে থাকে। নেক্সট, পরের রাইট অ্যান্সারটা করে ফেলো এটার। পাগলাঝোড়া জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? কোন নদীতে পাগলাঝোড়া জলপ্রপাত আছে? পাগলাঝোড়া জলপ্রপাতটা এটা কোথায় অবস্থিত? এটা দার্জিলিং এ অবস্থিত, ঠিক আছে? এটা দার্জিলিং এ অবস্থিত। পাগলাঝোড়া জলপ্রপাতটা কোন নদীর উপরে অবস্থিত? এটা মহানন্দা নদীর উপরে। আর এই পাগলাঝোড়া জলপ্রপাত থেকেই অ্যাকচুয়ালি মহানন্দা নদী তার উৎস, মানে একদমই মহানন্দা নদীর উৎস স্থলে পাগলাঝোড়া জলপ্রপাতটা অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন হবে কি, ফ্যাট বা চর্বির পরিপাক সম্পূর্ণ রূপে হয় কোন অংশে? ফ্যাট বা চর্বির পরিপাক সম্পূর্ণরূপে কোন অঙ্গে সম্পন্ন হয়? এটা হয়ে থাকে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র, অরবিন্দ ঘোষ, দেন হচ্ছে তোমার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং ব্রহ্মবন্ধব উপাধ্যায়। কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার তিনি প্রকাশক ছিলেন। সঞ্জীবনী পত্রিকার। অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। সন্ধ্যা পত্রিকা 1906 সালে তোমার হচ্ছে এস্টাবলিশ বা 1906 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল, সন্ধ্যা পত্রিকা। এবং এই পত্রিকাটির যিনি প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তোমরা জানো ইনি কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ডিয়ার স্টুডেন্টস, আমাদের TWS একাডেমিতে জিকে জিএস এর ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। এখান থেকে আমাদের টিচারদের কাছ থেকে তোমরা সেরা চাকরির প্রস্তুতি নিতে পারবে। ম্যাথ, জিকে জিএস এবং জেনারেল অ্যাওয়ারনেস এর ব্যাচ এবং তার সঙ্গে ইংলিশ রিজনিং এর আলাদা আলাদা ব্যাচ আছে। আলাদা আলাদা ব্যাচে তোমরা ভর্তি হয়ে স্পেসিফিক কোনো একটা সাবজেক্টের উপরে জোর দিয়ে প্রিপারেশন করতে পারো, অথবা তোমরা যদি সমস্ত ব্যাচটা একসাথে নিতে চাও অবশ্যই নিতে পারো তোমরা। TWS একাডেমিতে তোমরা এই ফাউন্ডেশন ব্যাচটা পেয়ে যাবে, ফাউন্ডেশন 3.0। এখানে সমস্ত টিচাররা তোমাদের ধরে ধরে ক্লাস করাবে। WAP, KP, PSC সমস্ত কম্বাইন্ড এক্সামের জন্য এই ব্যাচটা তোমরা নিতে পারো। তার সঙ্গে ক্লাস, মক টেস্ট, সমস্ত প্রিপারেশন, তোমাদের ফুল প্রিপারেশন দেওয়া হবে এখানে। অবশ্যই আজই TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তার সঙ্গে তোমরা এখন যদি ভর্তি হয়ে যাও অনেকটা কিন্তু ছাড় পেয়ে যাবে। অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে। নেক্সট প্রশ্ন, উকাই প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? উকাই ড্যাম, এই উকাই ড্যামটা কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে তাপ্তি নদীর উপর অবস্থিত উকাই ড্যাম। উকাই ড্যামটা কোথায়? এটা গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাট রাজ্যে অবস্থিত উকাই ড্যামটা। ইপসম লবণ এর সংকেত Na-K4, NaSO4, দেন হচ্ছে MgSO4 আর HgSO4। ইপসম লবণ, এই লবণটা একটা রাসায়নিক নাম আছে, বা এই লবণটার অপর নাম কি?
ইপসাম লবণের রাসায়নিক সংকেত হচ্ছে কি, সেটা হচ্ছে MgSO4। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় বলি, MgSO4 এর বলতে কি বোঝানো হচ্ছে, এটা কোনটির স্ট্যান্ড করে থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেটকে বোঝায়। ম্যাগনেসিয়াম সালফেটকে এটা বুঝিয়ে থাকে। খিলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? খিলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলেছিলাম তোমাদের, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালাল উদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা। খিলজি বংশ যেটা সুলতানি যুগের দ্বিতীয় বংশ ছিল, এবং এই খিলজি বংশের শেষ কে ছিলেন? শেষ ছিলেন মোবারক শাহ, কুতুবুদ্দিন মোবারক শাহ। ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে? ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী এবং স্থলবাহিনীর প্রধান। ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা কে জারি করেছিলেন? বলো। ভারতের একজন ভাইসরয় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা জারি করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন লর্ড নর্থ ব্রুক। লর্ড নর্থ ব্রুক 1867 খ্রিস্টাব্দে, সরি 76 খ্রিস্টাব্দে, 1976 এ তিনি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন। আলোক তরঙ্গ তত্ত্ব কে প্রণয়ন করেন? আলোক তরঙ্গ তত্ত্বটা কে প্রণয়ন করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে এসেছিল এটা পরীক্ষায় প্রশ্নটা। আলোক তরঙ্গ তত্ত্ব কে প্রণয়ন করেছিলেন? আলোক তরঙ্গ তত্ত্ব প্রণয়ন করেছিলেন ক্রিশ্চিয়ান হাইজেন্স। কে প্রণয়ন করেছিলেন? ক্রিশ্চিয়ান হাইজেন্স প্রণয়ন করেন। 2022 কমনওয়েলথ গেমসে পিভি সিন্ধু কোন পদক জিতেছিলেন? 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল? 2022 সালে কমনওয়েলথ গেমসটা বলে ফেলো, এটা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল। ইংল্যান্ডের কোন শহরে? ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত হয়েছিল। সো এখানে রাইট অ্যান্সার কি হবে? কমনওয়েলথ গেমস 2022 সালের পিভি সিন্ধু, ইনি একজন ব্যাডমিন্টন তারকা, এবং তিনি ব্যাডমিন্টনে দেখেছি আমরা অলিম্পিকে 2টি পদক জিতেছিলেন, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি 2016 এবং 20-তে। সেই পিভি সিন্ধু কমনওয়েলথ গেমসে জিতেছিলেন স্বর্ণ পদক। স্বর্ণ পদক। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন কি দ্বারা তৈরি হয়ে থাকে? কোন দ্রবণকে মিষ্টি করতে ব্যবহার করা হয়ে থাকে স্যাকারিনকে। স্যাকারিন ব্যবহার করা হয় বা স্যাকারিন তৈরিতে ব্যবহার করা হয় ফেনল, প্রোপেন, টলুইন এবং বিউটেন। কিসের ব্যবহার করা হয়? স্যাকারিন তৈরিতে ব্যবহার করা হয় টলুইন। টলুইনের ব্যবহার দেখা যায়। কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতীয় শিক্ষা সংক্রান্ত একটি প্রতিষ্ঠান ছিল ডন সোসাইটি। এই ডন সোসাইটি তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা হয়, এবং ডন সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কে? তিনি হচ্ছেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ডন সোসাইটির প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের 44তম সংশোধনী কত সালে হয়? 44তম সংবিধান সংশোধনী। এই সংবিধান সংশোধনীর একটা গুরুত্ব আছে, তোমরা জানো নিশ্চয়ই। এই সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু সম্পত্তির সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছিল মৌলিক মৌলিক অধিকার থেকে।
ঠিক আছে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকারের মধ্য থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। এই মৌলিক অধিকার, সরি, এই 44তম সংবিধান সংশোধনীটা কবে হয়েছিল? 1978 সালে এটা হয়েছিল। কোন দেশের আগের নাম ছিল নিপ্পন? কোন দেশের আগের নাম ছিল নিপ্পন? এটা হচ্ছে জাপানের আগের নাম নিপ্পন। গোবি কি? গোবি আসলে কি? অরণ্য, নদী, মরুভূমি, পাহাড়। গোবি আসলে কি? দ্রুত অ্যান্সার করো, ভুল করো না এটা। গোবি হচ্ছে একটা মরুভূমি। গোবি হচ্ছে একটা মরুভূমি। এই মরুভূমিটা কোথায় আছে? এটা এশিয়া মহাদেশে আছে। এশিয়ার কোথায়? এশিয়ার মধ্য এশিয়াতে, মঙ্গোলিয়া এবং চীন সংলগ্ন অঞ্চলে, মঙ্গোলিয়া এবং চীনের মাঝে এটা কিন্তু অবস্থিত আছে এই গোবি মরুভূমিটি। অ্যান্ড এই গোবি মরুভূমি এখান থেকে আমরা দেখেছি, গোবি মরুভূমি এশিয়ার মধ্যে পড়ে। এশিয়ার মধ্যে আরো আরো মরুভূমি আছে, যেমন আরাবিয়ান তোমার ডেজার্ট আছে, আরব মরুভূমি, থর মরুভূমি আমাদের ভারত পাকিস্তান অঞ্চল জুড়ে আছে থর মরুভূমি। এছাড়া পৃথিবীতে আরো অন্যান্য স্থানে সাহারা, আটাকামা, কালাহারি, বিভিন্ন মরুভূমি বিভিন্ন স্থান জুড়ে কিন্তু আছে। সেগুলো সব মরুভূমির মধ্যে পড়ে থাকে। গোবি হচ্ছে একটা মরুভূমি। এটার অবস্থান কোথায় বললাম? মঙ্গোলিয়া এবং চীনের অংশে এটা অবস্থিত, মাঝে এটা অবস্থিত এশিয়া মহাদেশে। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? আজকে দ্রুততা সহকারে ক্লাস হবে একদমই। চন্দ্রগুপ্ত মৌর্য পরে কে সিংহাসনে বসেছিলেন? যারা ক্লাসটি দেখছো ডিয়ার স্টুডেন্ট, সকলে একটা করে ক্লাসে লাইক করে দেবে, ক্লাসটি প্রতিদিন একটু শেয়ার করে দেবে, যাতে একটু ভিউজ বেশি আসে, একটু অডিয়েন্স বেশি আসে, তাহলে আমাদের ক্লাসটি কিন্তু করাতে অনেক সুবিধা হয়। স্টুডেন্ট না থাকলে তোমরা নিশ্চয়ই জানো, অডিয়েন্স না থাকলে কিন্তু ক্লাস করাতে মোটেই ভালো লাগে না। যে কোনো কাজ তুমি যে উদ্দেশ্য নিয়ে আসছো, সেই উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে কিন্তু ক্লাস করাতে একদমই অনেক অসুবিধা হয়। তো সকলে শেয়ার করে দেবে ক্লাসটি। চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ইনি এবং এনার গুরু ছিলেন চাণক্য। তারা দুজনে মিলে নন্দ বংশের পতন ঘটান মগধে, এবং নন্দ বংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য এই বংশটার প্রতিষ্ঠা করেছিলেন। এই বংশের প্রথম শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় শাসক ছিলেন বিন্দুসার। কে ছিলেন? বিন্দুসার। আর তৃতীয় শাসক কে ছিলেন? অশোক কিন্তু ছিলেন তৃতীয় শাসক। বিন্দুসারের পুত্র ছিলেন অশোক, এটাও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার, বিন্দুসারের পরে অশোক শাসন করেছিলেন এই বংশে, এবং অশোক ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক। মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার কাজ কি মানবদেহে? অক্সিজেন পরিবহন করা, তাই না? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, দেহের অন্যান্য স্থানে অক্সিজেনকে ছড়িয়ে দেওয়া। এই লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? মানুষের জীবনের সমান, মানুষ যতদিন বাঁচে ততদিন এর গড় আয়ু প্রায় 120 দিন, প্রায় 200 দিন এবং প্রায় 400 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, প্রায় 120 দিন। তুতিকোরিন মৎস্য বন্দর কোন উপকূলে অবস্থিত? তুতিকোরিন মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত ভারতের? আচ্ছা, তার আগে আমাদের দেখতে হবে এটা কোন রাজ্যে অবস্থিত। তুতিকোরিন বন্দরটি অবস্থিত কোন রাজ্যে? এটা তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু অবস্থিত তুতিকোরিন বন্দর। এই বন্দরটার অপর আরেকটা নাম আছে ভি ও চিদম্বরম বন্দর নামেও এটা পরিচিত। ঠিক আছে, এই বন্দরটার অপর নাম হচ্ছে ভি ও চিদম্বরম বন্দর। এছাড়া এই বন্দরটা তামিলনাড়ুতে অবস্থিত, এবং তামিলনাড়ুর যে উপকূল সেটাকে আমরা বলি করমন্ডল উপকূল। ঠিক আছে, এখানে অবস্থিত। করমন্ডল উপকূলে বিখ্যাত বিখ্যাত কিছু তোমার বন্দর আছে, যেমন তামিলনাড়ুতে এন্নোর বন্দর আছে, চেন্নাই পোর্ট আছে, তারপরে এই যে তুতিকোরিন বন্দর, এগুলি সব করমন্ডল উপকূলে পড়ে। অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন?
অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি অফিসার, ভারত সরকারের সর্বোচ্চ আইনি অফিসারের নাম কি? অ্যাটর্নি জেনারেল। 76 নং ধারা ভারতীয় সংবিধানে অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং ভারতের সর্বোচ্চ আইনি অফিসার অ্যাটর্নি জেনারেল ইনি নিযুক্ত হন কার দ্বারা? অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়ে থাকেন রাষ্ট্রপতি দ্বারা। 2022 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হয়? এই তো প্রশ্নের মাধ্যমেই একটু আগে বলে দিলাম, ওখানে পিভি সিন্ধু স্বর্ণপদক জিতেছিল ব্যাডমিন্টনে। তো এখানে 2022 সালে কমনওয়েলথ গেমসে নিম্নের কোথায় আয়োজিত হয়েছিল? এটা হচ্ছে বার্মিংহাম। বার্মিংহাম কোথায়? বার্মিংহাম হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কি পরিবর্তন হয়? ধাতুর কথা বলা হচ্ছে, ধাতুর রোধ কি হয় তাপমাত্রা বাড়লে? অনেকগুলো প্রশ্ন করাবো বলেছিলাম, করিয়ে দিচ্ছি। তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ বাড়ে, ধাতুর রোধ তাপমাত্রা বাড়ালে বাড়ে। আর কমে কার? কমে হচ্ছে অর্ধ পরিবাহীর। অর্ধ পরিবাহীর রোধ কমে তাপমাত্রা বাড়লে, ঠিক আছে। 2011 সালের জনগণনা অনুসারে দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো কোন রাজ্যটি? 2011 সালের জনগণনা অনুযায়ী দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। তার আগে আমাদের প্রথমে জানতে হবে সর্বাধিক জনবহুল কোন রাজ্যটি ছিল। সব থেকে জনবহুল হচ্ছে উত্তরপ্রদেশ, হচ্ছে প্রথম জনবহুল। আর সব থেকে জনবহুল কোন রাজ্য? নিম্ন জনবহুল মানে জনবিরল, সব থেকে কম জনসংখ্যা কোথায়? সেটা হচ্ছে সিকিমে, জনবিরল সেটা। দ্বিতীয় কোনটি? দ্বিতীয় হচ্ছে জনবহুল সর্বাধিক মহারাষ্ট্র, হচ্ছে দ্বিতীয় সর্বাধিক জনবহুল। আর বিহার হচ্ছে তৃতীয় জনবহুল স্টেট ভারতের মধ্যে। আর চতুর্থ জনবহুল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। নেক্সট, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? শাসনতন্ত্রের বা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী কে? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী। ওকে, TWS একাডেমিতে ফাউন্ডেশন ব্যাচ চেক আউট করে নেবে সকলে, সেখানে ভর্তি হয়ে যাবে TWS একাডেমিতে। আমাদের টিচাররা সেখানে তোমাদের সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস করাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো না করে থাকলে অবশ্যই ফলো করবে। সুপার হিরো ব্যাচটা তোমরা জিকে জিএস এর আলাদা করে প্র্যাকটিস করার জন্য এই ব্যাচটা নিতে পারো, সুন্দর সেখানে তোমাদের টিচাররা ক্লাস করছেন। আমি ডাল্টন স্যার, আলামিন স্যার এবং তার সঙ্গে অন্যান্য টিচাররা সেখানে তোমাদের ক্লাস করাবেন। ওকে, সকলে ভালো থাকবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যতক্ষণ ক্লাসটি তোমরা দেখলে সকলে লাস্টে একটা করে হোমওয়ার্কের অ্যান্সার করে যাবে এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে যাবে। আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। বাই সকলে, টাটা।